দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আজকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস আনোয়ার ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। When you appeal for us to consider the issue of 18,000, but lost that opportunity because of at least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. We look forward to Malaysia's active role for Bangladesh's inclusion in the regional body. We express our firm commitment and determination to work closely to elevate our bilateral relations to a new height. জনশক্তি রপ্তানির সুফল পেতে এজেন্সিগুলোর সিন্ডিকেট ভাঙার পরামর্শ। লেবার মাইগ্রেশন সেক্টরেও যত ধরনের অসাধু প্র্যাকটিসগুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করাটা এখন মনে হয় একটা বড় ধরনের প্রয়োজনীয়তা। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে প্রতিনিধি দল, সুপারিশ করবে দ্রুত সময়ে নির্বাচনের। 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে বাঁধ ভেঙে ঢুকছে পানি, প্লাবিত গ্রামের পর গ্রাম, ঘরবাড়ি তলিয়ে দুর্ভোগে কয়েক হাজার মানুষ। বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দুই দেশ একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন তিনি। কাজের অনুমতি পেয়েও যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুতই নেয়ার বিষয়টি বিবেচনার আশ্বাস দিয়েছেন আনোয়ার ইব্রাহিম। জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুতে ঢাকাকে সহায়তা করবে কুয়ালালামপুর। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ সফরে প্রথম কোনো দেশের সরকার প্রধান, তাই স্বাভাবিকভাবেই বেশ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের ঢাকা সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক দীর্ঘদিনের হলেও এক দশক পর মালয়েশিয়ার কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এলেন। শুক্রবার দুপুরে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সহ 58 জন সফর সঙ্গে নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ সময় তাকে অভ্যর্থনা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আনোয়ার ইব্রাহিমকে দেয়া হয় গার্ড অফ অনার। সংক্ষিপ্ত সফরে বিমানবন্দর থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসেন দুই দেশের সরকার প্রধান। সেখানে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ডক্টর ইউনূস ও আনোয়ার ইব্রাহিম। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে হাজির হন দুই সরকার প্রধান। প্রধান উপদেষ্টা জানান, দুই দেশের কৃষি, শিক্ষা, প্রযুক্তি, অর্থনৈতিক খাতে একসঙ্গে কাজ করার ব্যাপারে আলোচনা হয়েছে। আহ্বান জানানো হয়েছে শ্রমবাজার উন্মুক্ত করতে। Recognizing the contribution of Bangladeshi workers to both economies, I believe the implementation of the MOU on the employment of Bangladeshi workers 2021 is important. We also discussed the possibility of increasing workers and professional intake from Bangladesh and multiple entry visas for them. We also discussed to explore the possibility of signing a new agreement or MOU on agriculture, energy, education, halal economy, semiconductor industry, connectivity, blue economy, science innovations, defense and youth development. এ সময় কাজের অনুমতি পেয়েও মালয়েশিয়ায় যেতে না পারা 18,000 কর্মীকে দ্রুত নেয়ার ব্যাপারে বিবেচনার আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। I would certainly give that a major consideration. At least the first phase, subject to all the conditions being met, can be taken as soon as possible. 18,000. Yeah, 18,000, but the first phase, once we satisfy, I think we'll do it at the fast phase. Thank you. Since we require. রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুটি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে আসিয়ান সহ আন্তর্জাতিক ফোরামে তুলে ধরার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এতে সহায়তার আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। We requested the Prime Minister to persuade Rohingya repatriation issue in ASEAN fora so that
this protracted crisis is resolved at the soonest. পরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত সফর শেষে আজই ঢাকা ছাড়ার কথা রয়েছে আনোয়ার ইব্রাহিমের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গেল মে মাসে বিমানবন্দরে আটকে পড়া 18,000 শ্রমিক আবারও মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাওয়ায় সাধুবাদ জানিয়েছে বায়রা। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ওই সংগঠনটি বলছে তারা এই সুযোগের শতভাগ সদ্ব্যবহার করতে চান। আর সিন্ডিকেট মুক্ত বৈদেশিক শ্রম বাজার গড়ে তোলা তাগিদ দিচ্ছে প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা সংস্থা রামরু। বিএমইটি ছাড়পত্র পাওয়ার পরেও 31 মে শেষ সময় পর্যন্ত চেষ্টা করেও ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে পড়েন মালয়েশিয়াগামী 18,000-এর বেশি শ্রমিক। এবার তাদের অগ্রাধিকারের ভিত্তিতে মালয়েশিয়ার শ্রমবাজারে প্রবেশের সুযোগ দেওয়ার আশ্বাস দিলেন দেশটির প্রধানমন্ত্রী। বাংলাদেশের চতুর্থ বৃহত্তম বৈদেশিক শ্রমবাজার মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর সুযোগ দেখা দেয় খুশি শ্রমশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। তারা বলছে অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তিকে কাজে লাগিয়ে মালয়েশিয়া থেকে প্রবাসী আয় বাড়াতে নতুন উদ্যমে কাজ করতে চান তারা। বৈদেশিক শ্রমবাজার নিয়ে যেন আর কোনো সিন্ডিকেট চক্র গড়ে উঠতে না পারে তা নিশ্চিতের তাগিদ প্রবাসী শ্রমিকদের উন্নয়নে কাজ করা গবেষণা সংস্থা রামরুর। সবকিছুরই একটা সংস্কার চলছে। তো আমরা এখানে যারা লেবার মাইগ্রেশনে কাজ করি, আমরা অবশ্যই মনে করি যে লেবার মাইগ্রেশন সেক্টরেও যত ধরনের অসাধু প্র্যাকটিস গুলো রয়েছে সেগুলোকে অ্যাড্রেস করাটা এখন মনে হয় একটা বড় ধরনের প্রয়োজনীয়তা। এবার অবশ্যই যারা এই সিন্ডিকেটের হোতা তাদেরকে একটু আইনের আওতায় নিয়ে আসা, তাদেরকে পানিশমেন্টের মধ্যে ফেলা, তা না হলে বারবারই দেখবেন যে এরকম হবে এবং যারা বেঁচে যাওয়ার তারা বেঁচেই যাবে, মাঝখান থেকে ভুক্তভোগী যারা অভিবাসী তারাই এই ধকলটা পোহাবে। বিএমইটির তথ্য 1976 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে মালয়েশিয়া গিয়েছেন 14,59,000 শ্রমিক, যার মধ্যে গত বছর গেছেন 3,51,683 জন। আর সিন্ডিকেটের দৌরাত্ম্য সহ নানা অনিয়মের কারণে 1992 সাল থেকে বাংলাদেশিদের জন্য 4 বার বন্ধ যায় দেশটির শ্রমবাজার। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসছে বিএনপি। বৈঠকে রাষ্ট্র সংস্কারে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে দলটি। একই সঙ্গে সুপারিশ করবে দ্রুত সময়ের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেয়ার। বিএনপি নেতারা বলছেন নির্বাচিত সরকারই দেশের সামগ্রিক সংস্কার করবে। দেখব মার্জে মোমোর রিপোর্ট। শনিবার বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে শুরু হবে 7 দিন ব্যাপী রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংলাপ। আলোচনার টেবিলে মূল ইস্যু হিসেবে থাকছে রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের 6 কমিশনের কার্যক্রম, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সংলাপে অংশ নিতে ইতোমধ্যে প্রস্তুত বিএনপির প্রতিনিধি কমিটি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দলে থাকবেন স্থায়ী কমিটির সদস্য ও বিএনপির রাষ্ট্র সংস্কার কমিটিতে আছেন এমন নেতারা। বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী জানালেন, নির্বাচনের রোডম্যাপ সামনে রেখেই প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে বিএনপি। সংস্কার কিন্তু একটা চলমান প্রক্রিয়া। সংস্কার যে আমরা কালকে 1 মাসে 2 মাসের মধ্যে শেষ হয়ে যাবে তা তো না। আমাদেরকে যতবারই সংস্কারের প্রশ্ন আসবে, যত বিষয়ে পরিবর্তনের প্রশ্ন আসবে, আমাদেরকে সেটা নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে করতে হবে। এগুলো শেষ করে আমাকে নির্বাচনের প্রক্রিয়ার মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে। বৈঠকে রাষ্ট্র সংস্কারের বিষয়ে অধ্যাপক ইউনূসের কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বর্তমান সরকার যে সংস্কার কার্যক্রমগুলো হাতে নিয়েছে তার মধ্যে আমাদের সুপারিশগুলো এই 31 দফার ভিত্তিতে আমরা প্রদান করব। পরামর্শ হচ্ছে যে একটা নির্বাচনের রোডম্যাপ এই কাজগুলোর হওয়ার সাথে সাথে একইভাবে সিমultaneously ওনারা জাতির সামনে প্রদান করতে পারেন। তবে হার্ড অ্যান্ড ফাস্ট কোনো সময় বা কোনো মাসের কথা আমরা বলবো না। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কারের দায়িত্ব হবে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাজ। এই বিষয়টি তুলে ধরা হবে সংলাপ বৈঠকে। বিএনপি এখন যেটা করবে বা দলগুলো যেটা করবে, রাজনৈতিক দল, যে সংস্কারটা কিভাবে হবে, কোন জায়গায় সংস্কার লাগবে, সেগুলি ব্যাপারে আমরা সাহায্য করব।
যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো জনগণের সরকার। জনগণের সরকার অনলি প্রতিষ্ঠিত হয় জনগণের দ্বারা একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে। এর আগে গত 29 আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেশের সমসাময়িক ইস্যুতে বৈঠক করেন বিএনপির প্রতিনিধি দল। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। মানুষের বুকে বুলেট ছোড়ার দুঃসাহস করবে এমন সরকার জনগণ দেখতে চায় না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে গাজীপুরের রাজবাড়ী মাঠে ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেছেন তিনি। এ সময় জামায়াতের আমির বলেছেন, কোনো দুর্বৃত্তকে আদালতের চেয়ারে বসতে দেয়া হবে না। বিচার বিভাগের স্বাধীনতা দাবি করেন তিনি। বিগত সরকারের দোসরাই পোশাক শ্রমিকদের উস্কে দিয়ে রাস্তায় নামিয়ে দিচ্ছে বলেও মন্তব্য করেন শফিকুর রহমান। সভার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন জামায়াতে ইসলামের আমির। আমরা বিশ্বাস করি আগামীতে স্বৈরাচারের এমন কোনো স্বৈরাচারের জন্ম হবে না যারা ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের অর্থে কিনা অস্ত্র আর বুলেট জনগণের বুকে ছোড়ার দুঃসাহস করবে, এমন কারো জন্ম হবে না। আমরা এমন কোনো সন্ত্রাসী সরকার দেখতে চাই না। 18 কোটি মানুষের 36 কোটি হাতকে এক জায়গায় ধরতে হবে, বিশ্বকে জানান দিতে হবে দেশ এবং জাতির স্বার্থে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। 2013 সালে বিএনপির মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনা সহ 113 জনের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় মামলা দায়ের করেছে বিএনপি। এদিকে তেজগাঁও থানার বিশ্ববিদ্যালয় ছাত্র হত্যা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়াও সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলের 5 দিন ও কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। 3 দিনের রিমান্ডের আদেশ হয়েছে হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমের। 2014 সালের 5 জানুয়ারির একতরফা নির্বাচনের সপ্তাহখানেক আগে মার্চ ফর ডেমোক্রেসির ডাক দেয় বিএনপি। বিরোধীদের 29 ডিসেম্বরের এই কর্মসূচি ঠেকাতে আগের দিন রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানের বাসার সামনের রাস্তার দুই পাশে বালু, ইট, খোয়া ভর্তি ট্রাক রেখে অবরুদ্ধ করে রাখা হয় বেগম খালেদা জিয়াকে। শুধু বালু ভর্তি ট্রাকই নয়, পুলিশের জলকামান, প্রিজন ভ্যান, অসংখ্য পিকআপ ট্রাক দিয়ে ব্যারিকেড দেয় পুলিশ। 10 বছরের বেশি সময় পর এই ঘটনায় শুক্রবার রাজধানীর গুলশান থানায় কর্মসূচিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে মামলা করল বিএনপি। জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরীফুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 113 জনকে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 4 আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে প্রথমে গুলি, পরে পিটিয়ে হত্যা করা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিনকে। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলায় শুক্রবার সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিএমএম আদালত। সতর্কতার সাথে জেল হাজতে তাকে যেন জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি একজন বয়স্ক মানুষ, তিনি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছিলেন। সে আদালত যে আদেশ দিয়েছে সেই আদেশে আমরা সন্তুষ্ট। পরে একই আদালত যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এনামুল হক আবুলকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 28 অক্টোবর 2023 সালের যে মহাসমাবেশ ছিল, সেই মহাসমাবেশে গুলি করে যুবদলের নেতা শামীমকে হত্যা করেছেন এবং সেদিন প্রধান বিচারপতির বাসভবন আক্রমণ থেকে বিভিন্ন জায়গায় তিনি গুলি বর্ষণ করেছেন তার দলবল, এবং পরেও তিনি পল্টন এলাকায় বিএনপির যে কোনো প্রোগ্রাম বা বিরোধী দলের যে কোনো প্রোগ্রামে তিনি হস্তক্ষেপ করতেন। বাড্ডা থানার দুলাল হত্যা মামলায় কৃষক লীগ সভাপতি সমীর চন্দ্রকে 3 দিনের রিমান্ড দেন আদালত। এছাড়া সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে 3 দিনের পুলিশি জিজ্ঞাসাবাদে পাঠানো হয়েছে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি আর পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতিতে প্লাবিত হয়েছে অন্তত 25টি গ্রাম। পানিবন্দী অবস্থায় অসহায় দিন কাটছে 10,000-এর বেশি মানুষের। ভেসে গেছে মাছের ঘের, ফসলি জমির ক্ষতির সংখ্যায় কৃষকরা। বিপদসীমার ওপর দিয়ে বইছে জেলার ভোগাই, চিল্লাখালী ও মহারশী নদীর পানি। ঢলের পানি হুহু করে ঢুকছে লোকালয়ে, তলে যাচ্ছে গ্রামের পর গ্রাম।
ভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে বৃহস্পতিবার রাতে হঠাৎই বাড়তে থাকে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর পানি। এতে তলিয়ে যায় নদীর আশপাশের 25টি এলাকা। পানিবন্দী হয়ে পড়েছেন 10,000-এর বেশি মানুষ। ফসলি জমি প্লাবিত হওয়ায় সবজি ও ধানের ক্ষতির আশঙ্কা করছেন কৃষক। পানিতে ভেসে গেছে এলাকাগুলোর মাছের ঘের। বাঁধ না থাকায় উপজেলা শহরের কাঁচা বাজারেও পানি ঢুকে পড়ে। দোকানের ফ্লোর পর্যন্ত পানি উঠছে। আমার কমপক্ষে 2 লক্ষ টাকার কাপড় ভিজে গেছে। বাড়িঘর পানি উঠছে, মানুষের চলাফেরা অসুবিধা হইতেছে। এই বৃষ্টির সময় ঠিক আছে একেবারে বাড়ি ভরাট করে পানি আসে, বাড়িতে এক কোমর করে এক বুক করে পানি থাকে। প্রচুর পরিমাণ পানির কারণে আমি গাড়িও চালাইতে পারতেছি না এবং বাড়িও যেতে খুব কষ্ট হচ্ছে। এছাড়া সারারাত বৃষ্টির কারণে নালিতাবাড়ি পয়েন্টে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বৃষ্টি হইলে পানি এই কোমর পানি হয়ে যায়, বুঝছো? এই বান্ডার দেওয়া নাই গিয়া সরকারটা কইছিলাম, সরকারটা দিতেছে না। এখানে সবাই এসে বলে বিরিবাদ দেবো, কিন্তু বিরিবাদ হচ্ছে না এখনো। বারবার সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবায়ন এটা কোনো কালে হয় নাই। ইতিমধ্যে উদ্ধার কার্যক্রম চালাচ্ছি, আমাদের ফায়ার সার্ভিস কাজ করছে। পাশাপাশি যেখান থেকে আমরা অভিযোগ পাচ্ছি বা ফোন পাচ্ছি, সাথে সাথে সেখানে আমরা টিম পাঠাচ্ছি। আগামী 3 দিন বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। সময় সংবাদ, শেরপুর। 8 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে গণসমাবেশ করেছে সম্মিলিত সংখ্যালঘু জোট। হিন্দু সম্প্রদায়ের উপর বিভিন্ন স্থানে নির্যাতন বন্ধ, দোষী ব্যক্তিদের বিচার, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন সহ 8 দফা দাবি তুলে ধরেন বক্তারা। এ সময় তারা বলেছেন, দাবি আদায় ও বিভিন্ন জায়গায় হামলার বিচার না হলে মাঠ ছেড়ে যাবেন না। দুর্গাপূজার 10 দিন পর চট্টগ্রামের লালদিঘিতেও মহাসমাবেশের ঘোষণা দেয় সম্মিলিত সংখ্যালঘু জোট। রাজধানীর ক্যান্টনমেন্ট থানাধীন মানিকদির নামাপাড়ায় মসজিদ রোডের মাঝে দেয়াল তুলে রাস্তায় জায়গা দখলের অভিযোগ উঠেছে আবাসন ব্যবসা প্রতিষ্ঠান বিজে প্রপার্টিসের বিরুদ্ধে। এতে ওই এলাকার অনেকে হারিয়েছেন চলাচলের একমাত্র রাস্তা। জানতে পেরে সিটি কর্পোরেশন দেয়াল উচ্ছেদে গেলেও আদালতে নিষেধাজ্ঞায় করতে পারেনি দখলমুক্ত। বিস্তারিত জানাচ্ছেন আতর কাউসার, ছবি তুলেছেন রতন চন্দ্র মজুমদার এবং শেখ নাহিদ। রাজধানীর ইসিবি চত্বর থেকে কালচি যাওয়ার পথে রাস্তার উত্তর দিকে পশ্চিম মানিকদি মসজিদ রোড। গত 30 বছর ধরে সড়কটি ব্যবহার করছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, 2011 সালে 1 বছর মেয়াদি বায়না দলিল করেই 2023 সালের মে মাসে সড়কটির মাঝামাঝি অবৈধভাবে দেয়াল তুলে দেয় আবাসন ব্যবসায়ী গ্রুপ বিজে প্রপার্টিজ। জুন ম্যাপে আছে, গুগল ম্যাপে আছে, ডেবের ম্যাপে আছে। রাস্তাটা আটকানোর মানে হইলো আমাদের জায়গা সহ আমাদের পিছনের জায়গা নিয়ে ওরা বড় করে বিল্ডিং করার ইচ্ছা, 18 তলা বিল্ডিং করব। সরেজমিনে দেখা মিললেও এর ফলে সৃষ্ট দুর্ভোগ। দেয়ালটি নির্মাণের কারণে হাঁটা চলার রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এখন তারা কোন দিক দিয়ে চলাচল করছেন চলুন দেখে আসি। আমগরে গেট বরাবর ওই বিজিকারে করছে, বাথরুম দিছে, আমাকে শৈলের মধ্যে গাও বাড়াই পড়ছে, দাউদ বাড়াই পড়ছে। দেয়াল তোলার বিষয়ে সিটি কর্পোরেশনে অভিযোগ জানিয়েছিলেন ভুক্তভোগীরা। পরে সিটি কর্পোরেশন অর্ডারের যে সার্টিফিকেট কপি পাওয়ার পরে আমরা দেখে প্রয়োজনে লিগ্যালভাবে সেই স্টে অর্ডারকে আমরা ভ্যাকেট করার চেষ্টা করব। তাদের দাবি, তাদের জমিকেই এতদিন রাস্তা হিসেবে ব্যবহার করেছেন এলাকাবাসী। বায়নার পরে পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে জমির মালিকানা পেয়েছেন তারা। দেখালেন স্থগিতাদেশের কাগজ, বললেন আদালতের উপর আস্থা থাকার কথা। আদালত যে সিদ্ধান্তটাই দিবে সেটাই আমরা মেনে নেব। মানে যখন বৃষ্টি হয় তখন এখানে নামাজ পড়া উপযোগী হয়ে যায়। এমন পরিস্থিতিতে প্রশাসনের বিশেষ নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা। এ মসজিদটিতে একসময় প্রচুর মুসল্লি নামাজ পড়তে আসতেন। এলাকাবাসীর অভিযোগ, অবৈধভাবে এই দেয়ালটি নির্মাণের পর থেকে এখানে মুসল্লির সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। কারণ এই মসজিদের পশ্চিম পাশে যে সকল এলাকাবাসী রয়েছেন তারা আর কোনোভাবেই আসতে পারছেন না মসজিদটিতে। এলাকার ধর্মপ্রাণ মুসল্লিদের দাবি দ্রুত যৌক্তিক সমাধানের, যেখানে বাধা হয়ে দাঁড়াবে না সম্পত্তির লোভ এবং দুনিয়াবি লালসা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। এদিকে ইরানে ইসরায়েলের হামলার শঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে। বিবিসি বলছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মন্তব্যের পরই
অপরিশোধিত তেলের দাম 1 লাফে বেড়েছে 5%। বর্তমানে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম $77। দেখছেন সন্ধ্যার সময়। 2026 বিশ্বকাপকে সামনে রেখে ভারতের বিপক্ষে নতুন ব্র্যান্ডের টি-20 ক্রিকেট খেলতে চায় বাংলাদেশ। তবে 2 বছর পরে সেই বিশ্বকাপ দলে মাহমুদুল্লাহ রিয়াদের অবস্থান নিয়ে ধোঁয়াশায় টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিবের অভাব বোধ করলেও দায়িত্ব নিতে বললেন মিরাজ মেহেদীদের। টেস্ট ব্যর্থতা ভুলে সাফ জানালেন জিততে চান ভারতের বিপক্ষে সিরিজ। I think going forward, it's very important series for us. We looking to win this series. To be very honest, we wanted to play aggressive cricket. এই যে আমাদের সিরিজটা শুরু হচ্ছে, অবশ্যই এটা 2026-এর একটা চিন্তা তো অবশ্যই মাথায় রেখে আমরা সিরিজটা খেলা শুরু করব। যারা দেশে ছিল টি-20 এর প্লেয়াররা, তারা তো খুব ভালো মতো প্রিপারেশন নিয়েছে এবং আমাদের স্ট্রেংথ অনুযায়ী যদি আমরা খেলতে পারি, অবশ্যই এখানে আমরা ভালো ক্রিকেটই খেলবো। আমি যতটুকু বুঝতে পারি রিয়াদ ভাইয়ের এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট এবং হয়তো উনি সিলেক্টরের সাথে কথাও বলবেন। সো এই বিষয়ে আমি খুব একটা ক্লিয়ার না, বাট আমার মনে হয় যে অবশ্যই সিলেক্টর এবং বোর্ডের সাথে একটা কমিউনিকেট তো হবে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নিতে একমত বাংলাদেশ মালয়েশিয়া। আজকে পড়া 18,000 কর্মীকে দ্রুত নেয়ার আশ্বাস ইব্রাহিমের। অন্তর্বর্তী সরকারের পাশে থাকার ঘোষণা। নির্বাচনের রোডম্যাপ সামনে রেখে কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির সংলাপ। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দেবে প্রতিনিধি দল, সুপারিশ করবে দ্রুত সময় নির্বাচনের। এবং 2013 সালে মার্চ ফর ডেমোক্রেসিতে বাধা ও বেগম জিয়াকে হত্যা চেষ্টার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। এই ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।